আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল 14 তারিখ আমাদের নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন নির্বাচনী সভা করতে। সভাস্থল প্রস্তুত। কাল আমি যখন ওখান থেকে ময়দান থেকে আসছিলাম তখন দেখলাম বিরাট মঞ্চ হয়েছে, তার পাশে অনেকগুলো টেন্ট, এসি টেন্ট, সেখানে প্রধানমন্ত্রী এবং আরো সমস্ত যারা নেতা থাকবেন তারা ওখানে বিশ্রাম নেবেন। এটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে গিয়ে এপ্রিলের শেষ অথবা মের প্রথমে পশ্চিমবঙ্গে ভোট। পশ্চিমবঙ্গের ভোটের দুটো ইস্যু, একটা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্যা, আভ্যন্তরীণ সমস্যা, এবং দুই হচ্ছে সীমান্ত ও বাংলাদেশ। এই দুটো সমস্যা সম্পর্কে উনি কি বলেন তার দিকে কিন্তু চেয়ে আছে গোটা পশ্চিমবঙ্গ। কারণ পশ্চিমবঙ্গের এই দুটোর ওপরে কিন্তু প্রচন্ড আবেগ রয়েছে। এখন দেখুন, 15 বছর ধরে একটা সরকার, তৃণমূল সরকার, তারা ক্ষমতায় রয়েছে। একটা অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া একটা দেখা দেয়, মানে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যাকে বলে, সেই হাওয়া কিন্তু একটা দেখা দেয়। এখন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যতই থাকুক, মানুষের সেন্টিমেন্টকে যদি নরেন্দ্র মোদী অগ্রাহ্য করেন, তাহলে নরেন্দ্র মোদী হাজার চেষ্টা করলেও তিনি পশ্চিমবঙ্গে দাঁত ফোটাতে পারবেন না। কারণ মানুষের সেন্টিমেন্ট হচ্ছে বাংলাদেশ বিরোধী। আর আমাদের এখানে যা সমস্যা আছে সেই সমস্যাগুলো মেটানোর জন্য তার উপরে একটা চাপ রয়েছে, কিন্তু উনি দেখেও দেখেন না, রাজনৈতিক কারণে দেখেও দেখেন না, সেটা নিয়েও মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এই দুটো ক্ষোভের যদি সম্মিলিত যদি একটা অ্যাকশন হয়, তাহলে নরেন্দ্র মোদী এখানে 10টা সভা করলেও কিছু করতে পারবেন না, বিজেপি এখানে দাঁত ফোটাতে পারবে না। এটা আমি আগাম বলে দিলাম। আর যদি উনি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে, আমি এই দুটো সমস্যা নিয়ে কালকে আমি একটুখানি বলবো, কারণ যে সমস্ত ভিডিওগুলো ওপার থেকে আমাদের এখানে আসে ভারত বিদ্বেষী, আমরা তো এখানে সব খবর পাই, এখানে বিজেপি নেতা মারফত সেই খবরগুলো যায়, প্লাস ওখানে যারা বসে আছেন তারা খবরগুলো মনিটর করেন, যারা বাঙালি অফিসার রয়েছেন খবরগুলো মনিটর করেন। এত কিছু হওয়া সত্ত্বেও এই যে খাদ্য তেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই যে যাচ্ছে, আমি তো ঘোর বিরোধী, ঘোর বিরোধী। আমি বরাবর বলি যে ওদের ব্যবস্থা ওদের করতে দিন, আপনি কেন আগ বাড়িয়ে গালাগাল খেতে যাবেন? আপনি ভারতবর্ষকে অনেক উঁচুতে নিয়ে গেছেন, ঠিক আছে, কিন্তু দেশের মানুষের আবেগকে তো আপনাকে তো এ করতে হবে, মানে এ করতে হবে, মানে যদি আপনি উপেক্ষা করেন তাহলে মানুষ কিন্তু আপনাকে ভোট দেবে না। মানুষ কিন্তু জানে যে আমার চাহিদা কি, আর ওনাকে সেই চাহিদা পূরণ করতে হবে। এখন আজকে সমস্ত জায়গায় একটাই আলোচনা, সেটা হচ্ছে বর্ডার এবং বাংলাদেশ সম্পর্কে উনি কি বলেন। কারণ পশ্চিমবঙ্গ লাগোয়া হচ্ছে বাংলাদেশ, আসাম গেলেও বাংলাদেশ নিয়ে বলবেন, তারপর মণিপুর নিয়ে গেলেও বলবেন, বিহার গেলেও বলবেন, আবার উড়িষ্যা নিয়ে গেলেও বলবেন। এই যে স্টেট গুলো রয়েছে অ্যাডজয়েনিং, এই স্টেট গুলো নিয়েই তো হচ্ছে বাংলাদেশের সীমান্ত। এই সীমান্ত সমস্যা সম্পর্কে উনি যদি না কোনো কথা বলেন এবং কোনো সদুত্তর যদি উনি বাংলার মানুষের কাছে না দিতে পারেন, তাহলে বাংলায় দাঁত ফোটানো কিন্তু মুশকিল হবে। এখন বিজেপি যেটা আশা করছে, বিজেপি 8 লাখ 10 লাখ লোক জোগাড় করতে পারে, 8 লাখ 10 লাখ লোক জোগাড় করতে পারে। কিন্তু 8 লাখ 10 লাখ লোক জোগাড় করলে 8 লাখ 10 লাখ লোক দিয়ে তো আর সারা পশ্চিমবঙ্গ নয়।
পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 9 কোটি, তার থেকে 1.5 কোটি এবার বাদ দিন, SIR এ বাদ গেছে 1.5 কোটি, 1.5 কোটি বাদ দিন, তাহলে হলো গিয়ে 7.5 কোটি। এই 7.5 কোটির মধ্যে 8-10 লক্ষ লোক কি মিন করে, কত শতাংশ? শতাংশের হিসেবে কিন্তু কিছুই আসে না। আর সেভাবে বাংলার বুকে বিজেপি কিন্তু ঘাঁটি গড়তে পারেনি এখনো পর্যন্ত। তৃণমূলের যেমন প্রত্যেকটা আপনার অঞ্চলে একটা করে অফিস রয়েছে, সেখানে তাদের নেতারা বসেন, তারা সেখানে সমস্যার সমাধান করেন, কাউন্সিলর রয়েছে, কিন্তু বিজেপির যে সমস্ত নেতারা রয়েছেন তারা সমস্ত কলকাতায় খুব কম আছে, দূর দূরান্তে। সেখানকার সমস্যা কি সমাধান হয় আমি জানি না, বলতে পারবো না, আমি কলকাতার লোক, বলতে পারবো না। তবে কলকাতার মানুষের যেটা আশা, সেটা হচ্ছে কলকাতার বাংলার আভ্যন্তরীণ সমস্যা, যে সমস্যা উনি চোখ পেরিয়ে দেখেন অথচ উনি ব্যবস্থা নেন না, সেগুলো নিয়ে কিন্তু মানুষ প্রচন্ড ক্ষেপে রয়েছে। আর হচ্ছে বাংলাদেশের নীতি, এই যে বাংলাদেশ আমাদের দিনে দিনে অপমান করে যাচ্ছে, চড়থাপ্পড় মেরে যাচ্ছে, তারপরেও আমরা নির্লজ্জের মতো তাদেরকে তেল থেকে আরম্ভ করে খাবার আমরা পৌঁছে দিয়ে যাচ্ছি। কি না প্রতিবেশী, নেভার ফার্স্ট। তা নেভার ফার্স্ট করে আপনার কি হয়েছে? কোন নেভারটা আপনার কাজে এসছে? নেভার ফার্স্ট নীতি, আপনার এই নীতি হচ্ছে সব থেকে খারাপ নীতি। দেখুন, খারাপ কাজ করলে তো তাকে সমালোচনা করতেই হবে। আপনি যদি সমস্ত সমস্যাকে এড়িয়ে আপনি যদি বিশ্বগুরু হতে চান, বিশ্বগুরু হয়তো আপনি হতে পারবেন, কিন্তু আপনি রাজ্যগুলো দখল করতে পারবেন না। আর রাজ্যগুলো যতক্ষণ না পুরো দখল আপনি করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু আপনি পাবেন না। গতবারেও কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা আপনি পেয়ে যেতেন, কিন্তু আপনার নিজের কৃতকর্মের ফল এবং আপনার যে সমস্ত লোকজন এখানে যারা ছিল, তারা যে সমস্ত প্রার্থী দিয়েছিল, পয়সা খেয়ে উপঢৌক নিয়ে যে সমস্ত প্রার্থী দিয়েছিল, আমি তখনই বলেছিলাম যে এটা একদম গেমটাকে ছেড়ে দেওয়া হলো। ভোটের আগেই বলে দিয়েছিলাম যে বিজেপি আসতে পারবে না। এবার আবার এই ভোট আসছে, ভোটে এবার দেখা যাক। আমার তো মনে হয় না বিজেপি খুব একটা ভালো কিছু করতে পারবে, যদি এই দুটো সমস্যার যদি সমাধান হয়। কারণ মাৎসর ন্যায় চলছে, সেপার বাংলা বলুন ওপার বাংলা বলুন, মাৎসর ন্যায় চলছে। এই মাৎসর ন্যায় যদি একটা বিচার যদি না হয়, তাহলে নরেন্দ্র মোদীর এই বাংলা জয় হবে না। তিনি এখানে 5 বার আসুন, 10 বার আসুন, 15 বার আসুন, 20 বার আসুন, তিনি আসছেন। আগামীকাল কি বলেন তার দিকে বাংলার মানুষের নজর, দেখা যাক উনি কি বলেন। আওয়ামী লীগে জামাতের মাস্টার প্ল্যান, পর্দার আড়ালে ভয়ঙ্কর নীল নকশা। রাজনীতি কি তবে উল্টো পথে হাঁটছে? আমরা গত 1 দশকের বেশি সময় ধরে যা দেখেছি তা কি আসলেই বাস্তব, নাকি পর্দার আড়ালে অন্য কোনো নাটক চলমান? গভীরভাবে লক্ষ্য করলে এমন কিছু সমীকরণ সামনে আসে যা দেখলে যে কোনো সচেতন মানুষের গা শিউরে উঠবে। আজ আমরা কথা বলবো এক ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণ নিয়ে, যেখানে প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের ভেতরে কি তবে জামাতের মাস্টার প্ল্যান এখনো জিয়ে আছে? বন্ধু বেশে শত্রুরা কি তবে ঘরের ভেতরে ঢুকে পড়েছে? আজকের বিশেষ বিশ্লেষণে আমরা এই প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আওয়ামী লীগের ভেতরে জামাত ঢুকে আছে। আসলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন থেকেই জামাত আওয়ামী লীগের মধ্যে আছে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিস, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন, কোথাও জামাত শিবির ঢোকা বাকি ছিল না।
এই যে সাম্প্রতিক সময় একটা ছবি ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, জামাত আমিরের উপদেষ্টা যিনি পররাষ্ট্র মন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হবার জন্য, এবং জামাত তাকে অপসারণ করেছে। সেই ব্যক্তি, আপনি দেখুন যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে, যে তিনি শেখ হাসিনার আশপাশে কত ক্লোজ, ছবিতে তাকে দেখা যাচ্ছে। এই জামাত আমিরের উপদেষ্টাকে শেখ হাসিনার পাশে কে নিয়ে গেছে? একদিন না, একাধিক ছবিতে, বিভিন্ন ছবিতে তাকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নীতি নির্ধারণ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সঙ্গে তাকে দেখা যাচ্ছে, যুবলীগের প্রেসিডেন্ট শেখ পরশের সাথে তাকে দেখা যাচ্ছে, শেখ হাসিনার সাথে দেখা যাচ্ছে। আসলে সত্যিকার অর্থে আওয়ামী লীগের ভেতর জামাত এভাবেই ঢুকেছিল, এবং এখনো যদি বলেন যে জামাত এখনো ঢুকে নেই, তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। আওয়ামী লীগের এতটা চাহিদা, বাংলাদেশ এতটা আওয়ামী লীগকে চাইছে। এই যে একটা নির্বাচন হয়ে গেল, নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগকে চাইছিল বাংলাদেশ। আওয়ামী লীগ নির্বাচনে আসুক, ইউনূস সরকারের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। একটা পর্যায়ে মানুষ বলছিল যে আমরা আগেই ভালো ছিলাম। বিএনপি কেবল সরকার গঠন করেছে, 9 দিন, 90 দিন যেতে দিন, দেখুন কি অবস্থা হয়। আবারও চাইবে আওয়ামী লীগ আসুক, আমরা আগেই ভালো ছিলাম। কিন্তু আওয়ামী লীগ যে পথে আছে, সেই পথ থেকে এখনো বাংলাদেশের মাটি আওয়ামী লীগকে চায়, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চায়, তৃণমূলের ত্যাগী মানুষগুলো চায় যে আবার আওয়ামী লীগ আসুক, বাংলাদেশ ভালো থাকে, তারা ভালো থাকে। কিন্তু আওয়ামী লীগ আসবে কিভাবে? এখনো জামাতি মাস্টার প্ল্যানের মধ্যে আওয়ামী লীগ বসবাস করে। বড় প্রশ্ন, ছদ্মবেশের রাজনীতি। বর্তমানে যা পরিস্থিতি, তাতে মনে হওয়াটা অস্বাভাবিক নয় যে আওয়ামী লীগের এক বিশাল অংশ মনে প্রাণে স্বাধীনতা বিরোধী পাকিস্তানি আদর্শের জামাতি রাজনীতি লালন করছে। তারা আওয়ামী লীগের ভেতরে ঢুকে এমন এক স্লিপার সেল তৈরি করে রেখেছে এখনো, যা আজ দলটিকে ভেতর থেকে ফোকলা করে দিচ্ছে। একটু ভেবে দেখুন, গত 15 বছরে কতজন হাইব্রিড নেতা আওয়ামী লীগে জায়গা করে নিয়েছে। এদের শেকড় কোথায়? এরা কি আদর্শের টানে এসেছে, নাকি কোনো সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে দলকে ধ্বংস করতে এসেছে? এই স্লিপার সেলগুলো আজ এতটাই শক্তিশালী যে দলের নীতি নির্ধারণী পর্যায়ে এখনো পর্যন্ত, যাদের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে, তারা এখনো পর্যন্ত কলকাঠি নাড়ছে। তাহলে আওয়ামী লীগ ফিরবে কিভাবে বলুন? এখনো আওয়ামী লীগকে ভুল পথে চালিত করছে, আওয়ামী লীগ কিভাবে ফিরবে? এবার আমরা একটু নজর দিতে চাই বর্তমান পরিস্থিতির দিকে। লক্ষ্য করুন, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছে। আজ সংসদে কি হলো? রাষ্ট্রপতির ভাষণের সময় জামাত জোটের সেই চিরচেনা ওয়াক আউট, বাইরের রাজপথে গত 1.5 বছর ধরে রাষ্ট্রপতির পদত্যাগের যে জিগির তারা তুলেছিল, তাতে তারা আজ অনেকটা সফল। কিন্তু এখানে সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? সোশ্যাল মিডিয়ায় নজর দিলে দেখবেন একদল তথাকথিত আওয়ামী পাতি নেতাকর্মী আর জামাতের সুর এখন হুবহু এক। যে সুরে জামাত কথা বলছে, ঠিক সেই সুরে এই পাতি নেতারাও গলা মেলাচ্ছে। ইস্যুটা কি? ইস্যু হলো মন্ত্রী পরিষদ বিভাগের লিখে দেওয়া ভাষণ। উন্মাদনা কি? উন্মাদনা হলো রাষ্ট্রপতির পদত্যাগ। ফলাফল, দুই পক্ষই যেন এখন একই বৃন্তের দুটি ফুল। যারা চির শত্রু হওয়ার কথা, তারা আজ একই লক্ষ্যে কাজ করছে। এটা কি কাকতালীয়, নাকি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? এখানে আমাদের একটু জেনে নেওয়া ভালো যে রাষ্ট্রপতির ভাষণ, সংসদের রাষ্ট্রপতি কোন প্রেক্ষাপটে কিভাবে ভাষণ দেন। সংবিধানের আর্টিকেল 72 অনুযায়ী নতুন নির্বাচিত সংসদের প্রথম অধিবেশন বা প্রতি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদকে উদ্দেশ্য করে ভাষণ প্রদান করেন। এই ভাষণে সাধারণত সরকারের নীতি, পরিকল্পনা ও কর্মসূচির সার সংক্ষেপ তুলে ধরা হয়। বাস্তবে এই ভাষণটি মন্ত্রিসভার অনুমোদিত নীতিগত ঘোষণার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়, যদিও তা রাষ্ট্রপতির কণ্ঠে উচ্চারিত হয়। সুতরাং সে আলোকে এখন প্রশ্ন হলো, এই যে মহামান্য রাষ্ট্রপতি বর্তমান সংসদের প্রথম অধিবেশনে নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে
যে ভাষণ প্রদান করেছেন তা যেহেতু সরকারের নীতি, পরিকল্পনা ও কর্মসূচির সারসংক্ষেপ এবং তা মন্ত্রিসভার অনুমোদিত নীতিগত ঘোষণারই প্রতিফলন, সেহেতু আজ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বাধীন বিরোধী দল কর্তৃক প্ল্যাকার্ড উঁচিয়ে মিছিল সহকারে স্লোগান দিয়ে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করা কি সরকারের নীতি, পরিকল্পনা ও কর্মসূচি এবং বর্তমান মন্ত্রিসভার অনুমোদিত নীতিগত ঘোষণাকে প্রত্যাখ্যান করা নয় কি? অর্থাৎ জামাত যে সুরে কথা বলছে, আওয়ামী লীগের নেতা পাতি নেতারাও সেই সুরেই কথা বলছে। এবং এই ভাষণে বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা, বিগত আওয়ামী লীগ সরকারকে এক প্রকার কাঠগড়ায় নেওয়া ইত্যাদি বিভিন্ন কিছু। আমি এর আগের একটি ভিডিওতেও বলেছি এই ভাষণটা কার তৈরি করে দেওয়া। এটা বিএনপির নীতি আদর্শ। বিএনপি তো আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করবে। এটি জাস্ট একটা রেওয়াজ, সাংবিধানিক রেওয়াজ। সংবিধানে স্পষ্ট করে বলা আছে যে সরকারের নীতি, পরিকল্পনা রাষ্ট্রপতির কণ্ঠ দিয়ে বলানো হবে। এখন অনেকে বলবেন যে রাষ্ট্রপতি এই ভাষণ উচ্চারণ করবার আগে পদত্যাগ করলেন না কেন? রাষ্ট্রপতির পদত্যাগ করবার কোনো